কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রত্যাবাসনে আঞ্চলিক যোগাযোগে গুরুত্ব আরোপ। ভারতে বসে দেশকে বিপদে ফেলতে ষড়যন্ত্রের চেষ্টা করছে হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান। ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপর যেন কেউ কোনোদিন অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয়, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। গণহত্যার দায়ে রেড নোটিশের আবেদন। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। নির্বাচনের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের দায়িত্ব ইসির। 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার আশা। গাজীপুরে বোতাম কারখানার আগুন কেড়ে নিল এক শ্রমিকের প্রাণ। কেমিক্যালের ড্রাম থেকে বিস্ফোরণ, বলছে ফায়ার সার্ভিস। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সীমান্তে দুর্নীতির কারণেই রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ড সফর পরবর্তী দেশে ফিরে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে রোহিঙ্গা প্রত্যাবাসনে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান উপদেষ্টা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। থাইল্যান্ডে মিয়ানমারের সীমান্তবর্তী 4 দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে দেশে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না বলার পরেও বিগত 2 মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে 60,000-এরও বেশি রোহিঙ্গার। কিন্তু এখনো কেন তারা দেশে ঢুকছেন এমন প্রশ্ন করা হলে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডারে দুর্নীতির কারণেই তারা এই সুযোগ পাচ্ছে। দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তা না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। তবে আমি এখনো মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে। রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা ইস্যুতে আসিয়ানের সহায়তা চেয়েছে বাংলাদেশ, জানান পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার সাথে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে, এটা তোমাদের দায়িত্ব। এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি, মানে অন্যান্য যারা ছিল, যে তোমাদের বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি। এর আগে সকালে রাজধানীর বিআইএসএস অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে রোহিঙ্গা বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. উপদেষ্টা ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমেনোরি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী জান্নাতুল মোহনার কাছে। মোহনা, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। মোহনা, রোহিঙ্গা প্রত্যাবাসনে উৎকণ্ঠার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা, কেন তাদের আটকানো যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। শুরুতে জানাতে চাই যে গত 7 বছর ধরেই যে আমরা দেখছি রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, এবং বর্ডার থেকে প্রচুর সংখ্যক এবং বর্তমানে 12 লাখেরও বেশি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন, এবং এই সংখ্যাটা কিন্তু নগণ্য না। একটা অন্য দেশের নাগরিকদের নিজ দেশে অবস্থান করাটা কিন্তু আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে যদি তাদের সংখ্যা আরও বৃদ্ধি পায়। তাদের সংখ্যা দেখা যাবে যে একটা দেশের সংখ্যার দেশের জনগণের সংখ্যার সমান হয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য খুবই উদ্বেগের কারণ। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর কিন্তু বলেছিল আর একটি রোহিঙ্গাও নয়, তারপরেও আমরা জানতে পেরেছি গত 2 মাসের প্রায় 60,000-এর মতো রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে, এবং তা ঠেকানো যাচ্ছে না। এবং আপনিও জানেন কেন ঠেকানো যাচ্ছে না, কারণ আমাদের বর্ডারে চরম দুর্নীতি আছে এবং বিভিন্ন চোরাচালান প্রক্রিয়া আছে, যেখানে টাকা দিয়ে কিন্তু রোহিঙ্গারা বা বিভিন্ন ধরনের
ধরনের উপায়ে কিন্তু অসাধু উপায় বা যে অবৈধ উপায় আমরা যদি বলি সে সকল উপায় কিন্তু তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং সেখানে কিন্তু এখানকারই যারা আছেন অনেকেই দালাল রয়েছেন, দালাল চক্র রয়েছেন, যারা রোহিঙ্গাদেরকে কিন্তু আমরা জানতে পেরেছি রোহিঙ্গাদের বাংলাদেশের যে ভুয়া জালিয়াতির মাধ্যমে কিন্তু তারা নিয়ে আসছেন এবং পাসপোর্ট না থাকলেও তাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে, তাদের নাগরিকত্বও দেওয়া হচ্ছে, এরকম ঘটনাও কিন্তু ঘটছে। এবং রোহিঙ্গারা যে কেবল কক্সবাজার কিংবা চিটাগংয়ের মধ্যে অবস্থান করছেন তেমনটা নয়, তারা পুরো বাংলাদেশেই কিন্তু ক্রমান্বয়ে ছড়িয়ে যাচ্ছে, যা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। তো আজকে পররাষ্ট্র উপদেষ্টা যখন কথা বলছিলেন তখন তিনি জানান যে আজ থেকে আরো কয়েক বছর পরে যখন এই রোহিঙ্গারা আরো সংখ্যায় বৃদ্ধি পাবে তখন কিন্তু বাংলাদেশের জনগণের জন্য আজ তারা শরণার্থী হলো, পরবর্তীতে কিন্তু হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। এই বিষয়ে আসলে উদ্বেগ বাড়ছে দিনের পর দিন উদ্বেগ বাড়ছে এবং উদ্বেগটা এখনই বেশি বাড়ছে কারণ আরাকান আর্মি আর কাছে কিন্তু জান্তা সরকার ক্রমশ হেরে যাচ্ছে এবং আমরা দেখছি যে আরাকান আর্মি দখল করে রাখছে রাখাইন রাজ্য প্রায়। এবং আমরা গত 2 দিনের ঘটনা বা আমরা খবরাখবর যা পেয়েছি তার জন্য কিন্তু বাংলাদেশ উদ্বেগ যে একটি অরাষ্ট্রীয় যে সংগঠন বা আরাকান আর্মি যাকে আমরা বলছি তারা কিন্তু ক্রমশই দখল করে নিচ্ছে এবং এমনও হতে পারে যেখানে আমরা সিরিয়াকে দেখেছি, সেখানে কিন্তু সিরিয়া দখল করে ফেলেছে, সিরিয়ার প্রেসিডেন্টকে উৎখাত করেছে, স্বৈরাচারী যে প্রেসিডেন্ট ছিল তার এরকম ঘটনাও কিন্তু মিয়ানমারে যে ঘটতে হবে না বা মিয়ানমারে ঘটবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, এটা কিন্তু হতেই পারে। তখন হয়তো রোহিঙ্গাদেরকে তারা প্রত্যাবাসন ফিরিয়ে নিতে পারে, কিন্তু আমাদের যে উদ্বেগের জায়গাটা রোহিঙ্গারা যেন নির্দ্বিধায় নিজের রাষ্ট্রের নিরাপত্তা এবং মর্যাদার সাথে যেন সেখানে যেতে পারে, তাহলে কিন্তু তাদেরকে ওই দেশে ফেরত পাঠাতে বেশি উৎসাহিত করা যাবে। প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো ইতিবাচক সংবাদ আছে কি সামনে? সেরকম সংবাদের জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন যে আঞ্চলিক যারা আছেন প্রতিনিধি বা যারা যে সকল অঞ্চল আছে তাদেরকে জোর দিচ্ছে, যারা আন্তর্জাতিক যে শক্তি আছে সেই শক্তির প্রতি আহ্বান জানাচ্ছে যেন রোহিঙ্গারা নির্দ্বিধায় নির্ভয়ে সুশৃঙ্খলভাবে তাদের দেশে ফিরে যেতে পারে। সেই দেশের বিশেষ করে দায়িত্ব তো মিয়ানমার রাষ্ট্রের এবং মিয়ানমার সরকার যেন সেই পরিস্থিতি তৈরি করতে পারে রোহিঙ্গাদের জন্য একটি সেফ প্লেস বা সেফ হাউস যেটাকে আমরা বলি, নিজের দেশে তারা যেন শান্তিতে নিরাপত্তার সাথে থাকতে পারে, সেই রকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের জন্য কিন্তু সেটা সুসংবাদ বয়ে নিয়ে আসবে। মোহনা, সম্প্রতি থাইল্যান্ড সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা, সেখানে রোহিঙ্গাদের বিষয়ে আলাপ হয়েছে, সেই আলাপ সম্বন্ধে একটু জানতে চাই আপনার কাছে। থাইল্যান্ড সফর করেছে এবং সেখানে 6 দেশের রাষ্ট্রদূত ছিল, ভারত, চীন, মায়ানমার, থাইল্যান্ড, লাওসের সহ যারা আর কি মিয়ানমার এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো তাদের মধ্যে একটি বৈঠক হয় এবং সেখানে গুরুত্ব পায় মিয়ানমার ইস্যু। কেননা রোহিঙ্গা প্রত্যাবাসন বা রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের উপর প্রভাব ফেলবে তেমনটা না, এটা পুরো অঞ্চল জুড়ে কিন্তু একটা প্রভাব ফেলবে। যেখানে প্রধান উপদেষ্টা 3-0 যে কথা বলেছিল যে একটা দেশের উন্নতির ক্ষেত্রে বা দক্ষিণ এশীয় যেই আমরা যদি বলি আমাদের দেশের পুরোটা আমাদের দেশ বা এই অঞ্চল জুড়ে যেই আমরা অর্থনৈতিক উন্নতি বলি বা আমাদের যে ধরনের জীবনমানের উন্নয়ন বলি, সেই ধরনের উন্নয়নে কিন্তু আমাদের এখনই সময় মিয়ানমারের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। মিয়ানমারে যদি শান্তি শৃঙ্খলা না ফিরে আসে তাহলে পুরো অঞ্চল জুড়েই কিন্তু অস্থিরতা বজায় থাকবে। জি মোহন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। ভারতে বসে দেশকে বিপদে ফেলতে ষড়যন্ত্রের চেষ্টা করছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। পঞ্চগড় প্রতিনিধি রাশিদুজ্জামান বাবুর তথ্যছবিতে সাইফুল রিপনের প্রতিবেদন। সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল ও কলেজ মাঠে 6 বছর পর জনসভা করে বিএনপি। সমাবেশে যোগ দেন আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মীরাও। সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে শেষ পর্যন্ত সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেরা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি এই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা কি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে? জোরে কইবা হবে কহাছে আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপরে যেন কেউ কোনোদিন অন্যায় ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে।
সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা নিত্যপণ্যের দাম সুলভে চায়, শান্তি চায়। এমন দাবি করে দেশে যেন কেউ বিভক্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়। হ্যাঁ, ভাড়া ভোটটা আছে এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আহ্বান জানাতে চাই সরকারি কর্মকর্তাদেরকে, আমাদের পুলিশ ভাইদেরকে, আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে, বিডিআর বাহিনীদেরকে যে আসুন, আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি। ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই রুখে দাঁড়াবেন, কেউ ঘুষ দিবেন না, যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে পুলিশের হাতে দিবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিটি তার মেয়াদের মধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা জমা দিবেন বলে জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি জানিয়েছেন, নির্বাচনে কোন দল অংশ নিবে আর কোন দল অংশ নিতে পারবে না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, তারাই সেটি নির্ধারণ করবে। রোববার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান জানানো এবং অংশীজনের মতামত গ্রহণে মতবিনিময় সভার আয়োজন। চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এই সভায় যোগ দেন সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে উঠে আসে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার নানা দুর্বলতার প্রসঙ্গ। যে প্রশাসনের কর্মকর্তারা আজকে এখানে বেশ কয়েকজন কথা বলেছেন এবং ওনারা ব্যবহৃত হতে চান না, ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন প্রধান জানান, নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে আর কোন দল অংশ নিতে পারবে না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। 31 ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা জমা দেওয়া হবে বলেও জানান তিনি। কারা নির্বাচনে আসবে, আসবে না, কারা যোগ্য, কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে উল্লেখ করে কমিশন প্রধান বলেন, জন আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবনা দেয়া হবে, যা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ, উচ্ছ্বাস এবং আমাদেরকে যেখানে দেখে তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ, জেসমিন চৌধুরী, টুলি, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, জেলা প্রশাসক ফরিদা খানম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনের ঘটনায় নিহত হয়েছে একজন, আহত হন বেশ কয়েকজন। রবিবার দুপুর 1:30টার দিকে শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামক কারখানায় এই ঘটনা ঘটে। পরে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। নজরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রোববার দুপুরে হঠাৎ করে গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামের কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এতে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে শুরু করেন। আশেপাশে ডাম আছে পরে এটাতে গরম হইয়া আগুন লেগে পরে ফুসতে পারে আগুন ছড়ে গেছে, ভিতরে লোহা পর্যন্ত গলে গেছে, এরকম অবস্থা এখানে দেখা গেছে। খবর পেয়ে দুপুর 2টার দিকে শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের 3টি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের 2টি সহ মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। এ সময় গুদাম থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। আমরা এখানে একজনের ডেড বডি পেয়েছি,
দেখে মনে হচ্ছে পুরুষ। কেমিক্যালের অসংখ্য ড্রাম থাকায় বিস্ফোরণের এমন ঘটনা বলে জানায় ফায়ার সার্ভিস। এইখানে থেকে বিস্ফোরণ হওয়ার পর এখানে কাছে আসা যাচ্ছিল না, কারণ আমি আসার পরও অনেকবার বিস্ফোরণ হয়েছে, কয়েকবার। এরপরে পাশে একটা প্রোডাকশন শেড আছে, এই ড্রাম থেকে কেমিক্যালের ড্রাম তো ফুলে যাচ্ছিল তাপের কারণে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ হতে আমাদেরকে জানানো হয়েছে যে এই বিষয়ে তারা আরো ক্লিয়ারলি পরে জানাতে পারবে, কারণ হচ্ছে এখনো পর্যন্ত তারা সম্পূর্ণ ডেব্রি মানে সম্পূর্ণ যে অংশগুলো পুড়ে গিয়েছে এগুলো সার্চ করতে পারেনি, করার পর আমরা আরো ডিটেইলস জানতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রোববার তাদের বিরুদ্ধে অনুসন্ধান কাজ শুরু হয়। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16টি অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। শিউলি রায়ের রিপোর্ট। রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এই সময় নিজের সম্পদ বিবরণী তুলে ধরেন তিনি। উপস্থিত ছিলেন অন্যান্য কমিশনাররাও। এক প্রশ্নের জবাবে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাসান ফরিদ বলেন, কারো দাসত্ব করবে না দুদক, দুর্নীতির বিরুদ্ধে সরবর থাকবেন তারা। অবজেক্টিভ থাকে দুর্নীতি, এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক সে দুর্নীতি টানলে সেও আসবে। এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে, কারণ আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তা প্রভু ভগবান বা গডকে নিয়ে। পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ, এটা আপনারা আপনাদের গ্যারান্টি দিতে পারি। আপনারা যদি আমাদের সাথে কাজ না করেন, আমাদেরকে সাহায্য না করেন এবং ফ্র্যাঙ্কলি হেল্প না করেন, দুদক কিন্তু এগিয়ে যেতে পারবে না। এই সময় দুদকের চেয়ারম্যান জানান, যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে কমিশন। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16টি অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। বর্তমানে নথিপত্র সংরক্ষণ ও যাচাই বাছাইয়ের কাজও চলছে। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। নাশকতার পৃথক মামলায় যশোর আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগের 167 জন নেতাকর্মী। রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অন্যান্য আসামিরা দ্রুত আত্মসমর্পণ করবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী। আত্মসমর্পণকারীদের মধ্যে যশোর সদরের 20 জন, অভয়নগরের 105 ও কেশবপুরের 42 জন। তো দীর্ঘ 5 বছর 6 বছর পরে এসে একটি মামলার ঘটনা উল্লেখে মামলা হয়েছে, যে মামলাগুলোই দেখা যায় যে মিথ্যা ভিত্তিহীন। আমরা এই মামলায় আমরা সারেন্ডার করেছি, যেহেতু বিস্ফোরক উপাদানাবলী আইন থাকার কারণে মামলায় আমাদেরকে জামিন প্রদান করে নাই বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমরা এই মামলায় জজ কোর্টে যাব, আমরা আশা করি, প্রত্যাশা করি ন্যায় বিচার পাবো। কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী পোস্ট গ্রাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
রোববার সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে শাহবাগ অবরোধ ছাড়ার ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডাক্তার জাবির হোসেন। বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করতে না পারা পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে বলেও জানান তারা। এর আগে নানা টেবিলে তাদের দাবি জানিয়েও কোনো আশ্বাস না পাওয়ার রাস্তা অবরোধ করতে হয় বলে দাবি করেন চিকিৎসকরা। আমি তো আমার পেট খালি রেখে মানুষকে কোয়ালিটি সেবা দিতে পারবো না। আগে যদি আমি মানসিকভাবে আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকি, আমার যদি বেসিক নিড ফুলফিল হয়, তাহলে আমি একজন মানুষকে কোয়ালিটি সেবা দিতে পারবো। আমাদের যারা পোস্টেড সিএম ও সরকারি মেডিকেল অফিসার, এরা তো ইভিনিং নাইট করছে না, তাদের ভাগের ডিউটি আমরা করছি। তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা কেন নবম গ্রেডের ভাতা বা সুযোগ সুবিধা পাবো না? আমরা তো কোনো অবাস্তব দাবি করিনি। যেখানে যাওয়া হয় সে মন্ত্রণালয় বলেছে হ্যাঁ তোমাদের দাবি যৌক্তিক, হ্যাঁ তোমাদের দাবি যৌক্তিক, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সব ধরনের অফিসিয়াল অ্যাপ্রোচ কমপ্লিট করি, এমনকি উপদেষ্টা বরাবর আমরা অ্যাপ্লিকেশনও লিখি, কিন্তু কোথাও কোনো ধরনের পজিটিভ অ্যাপ্রোচ নেই। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুপ্ত হত্যা ও বিভিন্ন হামলার ঘটনায় নিরাপদ বাংলাদেশ গড়ার দাবি নিয়ে সচিবালয়ে 4 দফা দাবি পেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে হত্যাকাণ্ডের যোগসূত্র বের করতে তদন্ত কমিশন গঠন, প্রতিটি থানায় ওয়ার্ডে নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা জোরদার, ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও সক্রিয় নেতাদের নির্মূল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে টাস্ক ফোর্স গঠন সহ 4 দফা দাবি জানান। পরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, তদন্ত কমিশন গঠনের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের আশ্বাস দিয়েছেন। 48 ঘন্টার মধ্যে তাদের 4 দফা দাবির কার্যক্রম বাস্তবায়ন শুরু না হলে কঠোর কর্মসূচি হিসেবে ঢাকা ব্লকেটের কথা জানান 4 দফা দাবির শিক্ষার্থীরা। আমাদের দেখেন 16 তারিখের পরে কিন্তু 18 তারিখ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু আন্দোলনের মাঠে ছিল দেখে আন্দোলন এগিয়ে গিয়েছিল এবং গণ অভ্যুত্থান রূপ নেয় এবং আমরা কাঙ্ক্ষিত জয়টি পাই। কিন্তু এখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই ওনারা খুবই এবং ছাত্র জনতা যারা আছে নিরাপত্তাহীনতায় ভুগছে। কে কখন কোন জায়গা থেকে অ্যাটাক করে যায় না। আমি এখন এখান থেকে বের হওয়ার পর আমার জীবন ঠিক আছে কিনা আমি সেটা জানি না। আমি তো সব জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, ন্যায়ের জন্য কথা বলছি। ইভেন আমার সাথে এখানে যারাই আছেন সবাই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের জন্য কথা বলছে। আমাদের জীবন ঠিক আছে কিনা, আমরা নিরাপত্তা পাচ্ছি কিনা, এবং শুধুমাত্র আমরা না, আমাদের সাথে যে আন্দোলনে যে ভাই বোনেরা নেমেছে ওদের জীবন ঠিক আছে কিনা, তাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের যে দাবিগুলো সেটা 48 ঘন্টার মধ্যে মেনে নিবে এবং সেটা নিয়ে একটা তদন্ত কমিটি সহ আরও অনেক কিছু ওনারা করে ফেলবে যেগুলো আমরা চেয়েছি। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই বাছাই সংক্রান্ত চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন। শর্ত না মেনে তথ্য পাচার ও নানা অনিয়মের সত্যতা পাওয়ায় এই চুক্তি বাতিল হয়েছে বলে জানান এনআইডি অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বিসিসি সহ নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তা এই অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মহাপরিচালক আরও জানান, জনগণের ভোগান্তি কমাতে ক্রাশ প্রোগ্রাম চালু করা হবে আগামী জানুয়ারি থেকে, আর পরবর্তী 3 মাসের মধ্যে সমস্ত আবেদন নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি। তাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি লঙ্ঘন করেছে এবং চুক্তিতে বলা ছিল যে এই চুক্তির এই শর্তগুলো লঙ্ঘন করলে নির্বাচন কমিশন বা এনআইডি অনুবিভাগ তাদের সেই আপনার চুক্তি বাতিল করতে পারবে। তারই ধারাবাহিকতায় চুক্তিটি বাতিল করা হয়েছে এবং বিসিসির সাথে আমাদের যে এপিআই সংযোগটা ছিল সেটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ওনাদেরকে আমরা চিঠি দিয়ে এটা জানিয়ে দিয়েছি। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় পাকিস্তানি শিল্পী রাহাত ফাতে আলী খান, জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে সচিবালয়ে আসেন রাহাত ফাতে আলী খান। বাংলাদেশকে ঘরের মতোই লাগছে বলে অনুভূতি প্রকাশ করেন তিনি। তথ্য উপদেষ্টা জানান, গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চায় বর্তমান সরকার। I'm very much grateful, thankful to the Bangladesh who invite me in BPL and the last night ceremony. I very much feel that I'm singing in my home ground, and I'm always, we are as a Pakistani, we are always
stand with the Bangladeshi. দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা এটা গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই, এক ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বলেছেন ৭১ প্রশ্নটিকে সমাধান করে, রাজনৈতিকভাবে সমাধান করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে মনোযোগী হবে বাংলাদেশ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন।